বিসমিল্লাহিররহমানিররহিম। স্ক্রিন শেয়ার করলাম। আবুল কোম্পানি লেজার শোজ দ্য ফলোইং ব্যালেন্স। ব্যালেন্স গুলো দেওয়া আছে 8% প্রিফার্ড স্টক, 10 টাকা পার ভ্যালু অফ আউটস্ট্যান্ডিং, 20,000 শেয়ার, 20,000 গুণ 10 2 লাখ টাকা প্রিফার্ড শেয়ার। কমন স্টক 100 টাকা করে দাম, 30,000 শেয়ার গুণ করলে হয় 30 লক্ষ টাকা। 30 আর 2 32 লক্ষ টাকা, আর রিটার্ন আর্নিং আছে 6,30,000 টাকা। আর সেখানে মোট যোগফল দেওয়া নেই। Assuming that directors decided to declare total dividend in the amount of 3,80,000 টাকা, ডাইরেক্টর ডিক্লেয়ার দেবে যে মোট 3,80,000 টাকা এবছরে লভ্যাংশ ঘোষণা করবে। Determine how much each class of stock should receive dividend under each of the condition stated below. আচ্ছা, এখানে বলছে যে তৈরি করে দেখাও প্রত্যেক ক্লাস মানে প্রত্যেক শ্রেণীর শেয়ারের আসলে ডিভিডেন্ডের পরিমাণ কত হবে। প্রত্যেক শ্রেণী বলতে প্রিফারেড শেয়ার আর কমন স্টক শেয়ার। প্রিফারেড শেয়ার ছিল মাত্র 2 লক্ষ আর কমন স্টক ছিল 30 লক্ষ। এই দুইজনের ভিতরে বন্টন করে দেখাতে হবে। আর লাস্ট একটা সেন্টেন্সে বললো on year dividend are in arrear on the preferred stock. প্রিফারেড স্টকের 1 বছরের লভ্যাংশ প্রিফারেড ডিভিডেন্ড বকেয়া ছিল। এই এরিয়ার মানে বকেয়া। আচ্ছা, 1 বছরে কয় টাকা হয়? 8% 2 লাখের উপর গুণ করলে হয় 16,000 টাকা। তাহলে প্রথমে আমরা 16,000 টাকা 1 ইয়ার ইন এরিয়ার লিখে দিয়ে দিলাম। এবার অ্যানসারের ভিতরে চলে আসি। অ্যানসার ভিতরে প্রিফারেড আর কমন স্টক আর এবার টোটাল। আচ্ছা, প্রথম বছরে 16,000 টাকা বকেয়া ছিল, তাই আমরা 16,000 টাকা লিখে দিলাম। এরপরে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট আমরা কিভাবে দেখাবো? তো 16,000 টাকা 8% করলে প্রিফারেডের উপরে হয় 16,000 টাকা, আর 30 লক্ষের উপরে 8% গুণ করলে কত হয়? 3 8 24 2,40,000 টাকা। সব মিলে কত? 2,56,000। এবার 16,000 আর 2,56,000 যোগ করে যেটা হয় মোট 3,80,000 থেকে এটা বাদ দিব। বাদ দেওয়ার পরে কত থাকবে রিবেল? 1,08,000। এই 1,08,000 বন্টন করতে হবে অনুপাতে মানে অনুপাতাকারে রেশিও অনুযায়ী। 1,08,000 ভাগ 32 লাখ। এই 32 লাখ একটু বুঝাই, 2 লাখ আর 30 লাখ কত হয়? 32 লাখ না? 1,08,000 ভাগ 32 লাখ গুণ 2 লাখ, তাতে আসে 6,750। আচ্ছা, 1,08,000 ভাগ 32 লাখ গুণ 30 লাখ, তাতে কত আসে? 1,01,250। কত হলো এবার? 1,08,000। এবার এই তিনটা যোগ করেন তো কত হয়? 3,80,000। এখানে যোগ করলে আসে 3,41,250, আর এখানে যোগ করলে আসে 38,750। 38,750 আর 3,41,250 যোগ করলে 3,80,000। কি মিলে গেছে না? এখন এই অনুপাতটা অনেকেই বুঝতে পারে না, এই জন্য এটা জটিল হয়ে যায়। আর 1,08,000 কিভাবে বের করলাম আমি এখানে একটু বিয়োগ করে দেখা দিচ্ছি যে 3,80,000 থেকে এই 16 আর এই 2,56,000 বাদ দেওয়ার পরে 1,08,000 হয়েছে। কি ক্লিয়ার রুবেল? এটা বলছিল the preferred stock is cumulative and fully participating. যদি প্রিফার্ড স্টক সম্পূর্ণটাই অংশগ্রহণ করে থাকে লভ্যাংশে তাহলে এটা হবে। এবার আরেকটা বলছে if the preferred stock in non cumulative and non participating, যদি কিউমুলেটিভ না হয়, চক্রাকারে যদি ক্রমযুক্ত না আসে এবং যদি সেটা পার্টিসিপেট না করে তাহলে কেমন হবে বন্টন? এবার আরেকটা পার্ট হলো যে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড প্রিফারেড শেয়ারে শুধুমাত্র 16,000ই থাকবে, আর বাকিটা কমন স্টক শেয়ারের জন্য থেকে যাবে। কমন স্টক শেয়ারের জন্য 3,64,000 টাকা। বাস, এটা আরো সহজ বেশি। এই আর কিছু না, শেষ। তাহলে বোঝা গেছে তাই না? 3 নম্বরে আসি, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডে গতকালকে আমি 1 নম্বর অঙ্কটা করাইছিলাম, তাই আমি আজকে আরেকটা অঙ্ক করাই। এই অঙ্কটা দেখাই। প্রথমে স্টক ডিভিডেন্ডের 4টা স্টেপ হয়, আর স্টক স্প্লিটের 2টা স্টেপ হয়, আর রিভার্স স্টক স্প্লিটেরও 2টা স্টেপ হয়। আচ্ছা, ব্যালেন্স শিটের যে যোগফল লাস্টে উত্তরপত্রে কিন্তু সেম থেকে যায়, এখানে যদিও যোগ করা নেই।
ক্যাপিটাল বসে কমন স্টক কত 12 লক্ষ টাকা, 60,000 শেয়ার 20 টাকা করে 12 লক্ষ টাকা। আচ্ছা প্রিমিয়াম মানে অধিহার 4,35,000 টাকা, রিটার্ন আর্নিং 21,60,000 টাকা। এখন বলছে শেয়ার অফ দ্য কোম্পানি দ্য স্টক আর সেলিং এট দিস দ্য টাইম, এই টাইমে শেয়ারের দাম কত বাজারে 36 টাকা। এখন বলছে হোয়াট এন্ট্রি উড ইউ মেক ইন ইস কেস বিলো এ স্টক ডিভিডেন্ড 10% is declared an issue। আচ্ছা 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হবে। কত হাজার শেয়ার ছিল 60,000, এই 60,000 এর উপরেই বলেছে make in is case জার্নাল দিতে বললো কোন জার্নাল, স্টক ডিভিডেন্ড 10% ডিক্লেয়ার্ড ইস্যু, স্টক সেলিং টাইম। আচ্ছা হোয়াট এন্ট্রিজ উড ইউ মেক, এখন কি এন্ট্রি তৈরি করতে হবে, তার মানে জার্নাল দিতে হবে। এটা তো আমরা জার্নাল দিই। রিটার্ন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট এবং পেইড ইন ক্যাপিটাল মানে অধিহার ক্রেডিট। এবার আসি কতটা শেয়ার, 60,000 এর উপরে 10% হয় 6,000, 6,000 কে 36 দ্বারা গুণ করলে আসে 2,16,000। অরিজিনাল দাম কিন্তু 20 টাকা, তাহলে 6,000 গুণ 20 1,20,000 টাকা। অধিহার কত হলো 36 থেকে 20 বাদ দিলে 16 টাকা, তাহলে 16 টাকা গুণন 6 96,000 টাকা। বাস শেষ। আচ্ছা এরপরে বসে কমন স্টক এই স্টক ডিভিডেন্ড 100% is declared an issue, সরি মিস্টেক হয়েছে, এটা 2 নম্বর বলেছে। এই যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কত ছিল 1,20,000, এটা তো আরেকটা দামে দেওয়া হবে, সেটা দেওয়া হয়নি। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট কত টাকা 1,20,000 টাকা। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে দুটো জাবেদা হলো। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট এই স্টক ডিভিডেন্ড 100% is declared an issue। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোম্পানি কখনো 100% ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে মার্কেট প্রাইসের কোনো ভ্যালু থাকবে না। মার্কেট প্রাইস কত 36 টাকা, এটা কোনো কাজে লাগবে না, শুধুমাত্র ফেস ভ্যালুটাই কাজে লাগবে এই 100% এর সময়। এখন 60,000 শেয়ারের 100% স্টক ডিভিডেন্ড মানে কিন্তু 60,000 স্টক ডিভিডেন্ড। তাই লিখলাম রিটার্ন আর্নিং ডেবিট 60,000 গুণ 100% মানে 60,000 ইনটু 20 টাকা, তার মানে 12 লক্ষ টাকা। আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট 12 লক্ষ টাকা। ক্লিয়ার? এর দ্বিতীয় জাবেদা হবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। তাহলে বি নম্বরের দুটো জাবেদা শেষ। এবার সি নাম্বার 2 for 1 স্টক স্প্লিট, একটা ভেঙে 2 ভাগ করতে হবে, ইজ ডিক্লেয়ারেড অ্যান ইস্যু, এবং এটা ইস্যু করতে হবে। এখন শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, আর দাম কমে যায় অর্ধেক হয়ে যাবে। যেমন আগে প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 20 টাকা, এখন হয়ে যাবে 10 টাকা। আর আগে ছিল 60,000 শেয়ার, এখন হয়ে যাবে 1,20,000 শেয়ার। তাহলে মূল্য সব সেম থাকবে কিন্তু শেয়ারের সংখ্যা কমে যাবে। কমন স্টক শেয়ার ক্যাপিটাল ডেবিট 60,000 গুণন 20 12 লক্ষ টাকা, আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 1,20,000 গুণন 10 টাকা, তার মানে 12 লক্ষ টাকা। বর্তমান 10 টাকা দামের শেয়ার 1,20,000 চালু হলো, আর 20 টাকা দামের 60,000 শেয়ার ক্লোজ হয়ে গেল। তাই ক্লোজ হয়ে গেল বলে ডেবিট, আর যেটা চালু হলো সেটা ক্রেডিট। বাস সি নম্বর শেষ। এটা জাবেদা করতে বলেছিল অঙ্কটা। আচ্ছা এবার আসি, এটা আমাদের এটাও জাবেদা একই। এটা তাহলে স্টক ডিভিডেন্ড তো সবগুলো সে একই। 2 নম্বর আর 3 নম্বর একই রকম। আর 1 নম্বরে আমরা রিভার্স স্টক স্প্লিট শিখাইছিলাম, মনে আছে? সকলে মনে দেখছিল স্টক ডিভিডেন্ড এর 4টা স্টেপ হয়, তারপরে স্টক স্প্লিট 3 for 1 স্টক স্প্লিট এর দুটো স্টেপ করতে হয়, করে রিফর্মুলেট একটা ব্যালেন্স শিট করতে হয়, আর ব্যালেন্স শিটের যোগফল কিন্তু সবসময় মিলে যায়, এটা কিন্তু সমান থাকে। আর 1 for 2 রিভার্স স্টক স্প্লিট, এটা দুটো স্টেপ করতে হয় এবং রিফর্মুলেট ব্যালেন্স শিট করতে হয়। রিফর্মুলেট ব্যালেন্স শিট করার পরে এই ব্যালেন্স শিটের যোগফল আবার মিলে যায়। কি মনে আছে তো? এইটাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি। তার মানে 3 নম্বর ফরম্যাটের 1 নম্বর যে অঙ্কটা, এটা একটু মনে রাখতে হবে, যদি টাচ করে তাহলে এই অঙ্কটা টাচ করবে।
আচ্ছা, আরো জাবেদাগুলো ওগুলো বেশি একটা টাচ করে না। তো আলহামদুলিল্লাহ আমাদের 3 হয়ে গেল। এবার 4 হচ্ছে রিটেন আর্নিং। এই রিটেন আর্নিং রাইট শেয়ার লাগবে না, এটা বাদ, এটা করে দিয়ে দিলাম। এখন আমরা 9 নম্বরে যেতে যাচ্ছি। স্যার এটা আসে না? না, এইখান থেকে টাচ করে না। ওই আমাদের টাচ করলে সর্বোচ্চ এই 3 পর্যন্ত, তাও করবে কিনা ওই 1 2 তে শেষ। আর এই ফরম্যাট মানে এই অধ্যায়টার থেকে 4 মার্কের অঙ্ক দেয়, খুব লেস ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে এটা অধ্যায়টাই। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা তাহলে 8 নম্বর অধ্যায় শেষ করলাম। এখন আমরা নয় নম্বর অধ্যায়তে যাব। অ্যাকাউন্টিং থিওরি 9 নম্বর অধ্যায়। স্যার কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার। হ্যাঁ, কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার, অনিশ্চিত সম্ভাবনা এবং প্রকাশকরণ হিসাব সমূহ। এটা কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার, ছোট একটা অধ্যায়। এটা আবার খুবই ইজি এবং লেস ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের অঙ্কে আমাদের মাত্র 2টা ফরম্যাট আছে, জাবেদা করতে হয় শুধু। একটা হলো উইথ প্রিভিয়াস ব্যালেন্স আর আছে উইদাউট প্রিভিয়াস ব্যালেন্স। এই অঙ্কগুলো আমরা অবশ্যই সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর 4 নম্বর অধ্যায়তে শিখেছিলাম। আর আমি এটা ইউটিউবে দিয়ে দিছি কারেন্ট লায়াবিলিটি নামে। এটা হচ্ছে উইথ প্রিভিয়াস ব্যালেন্স আর হচ্ছে উইদাউট প্রিভিয়াস ব্যালেন্স, 2টা ফরম্যাট। আচ্ছা, উইথ প্রিভিয়াস ব্যালেন্স মানে পূর্বের কিছু ব্যালেন্স দেওয়া থাকবে আর আমাদেরকে জাবেদা করতে বলা হবে। একটা অঙ্ক দেখলে সব কটা পারা যাবে, খুবই সহজ একটা অধ্যায়। On January 1st, 2016, the ledger of তামান্না কোম্পানি contain the following liability account. এর নিচে দেওয়া হলো কয়েকটা দায়। অ্যাকাউন্ট পেবল এর ব্যালেন্স 1 লাখ টাকা, সেলস ট্যাক্স পেবল যাকে বলা হয় ভ্যাট পেবল 20,000 টাকা, আনআর্ন সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। এগুলো বিগত বছরের একটা লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন অকার্ড। কি কি ঘটনা ঘটেছে? জানুয়ারি 5, 12, 14, 20, 21 এবং 25 তারিখে এই লেনদেনগুলো হয়েছে। এই লেনদেনগুলো কি করতে হবে? জার্নালাইজ দা জানুয়ারি ট্রানজাকশন। জানুয়ারি মাসের এই ট্রানজাকশনগুলো জাবেদা করো। তাহলে জাবেদা বলি, প্রথমে 5 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 36,000 হুইচ ইনক্লুডস 10% সেল ট্যাক্স। আচ্ছা, যখন বলা হবে ইনক্লুডস, তার মানে ওই 36,000 এর ভিতরে অন্তর্ভুক্ত আছে 10%। আমরা জানি সেল হলো 100%, আর ট্যাক্স যদি থাকে 10%, তাহলে 110% সমান 36,000, মানে 110% সমান 36,000। 1% সমান কত, আর 100% সমান কত, আর 10% সমান কত, এটা বের করব। তাহলে জাবেদা করি, ক্যাশ ডেবিট 36,000 টাকা, সেল ক্রেডিট 36,000 ভাগ 110 গুণ 100, সেল হলো গুণ 100, আর ভ্যাট পেবেল বা সেল ট্যাক্স পেবেল 36,000 ভাগ 110 গুণ 10। তাহলে গুণ 10 করলে হয় 3228, আর 100 দিয়ে গুণ করলে হয় 32,772। দুটো যোগ করে কত হয়? 36,000 টাকা। তার মানে এটা সেলসের টাকা, এটা ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা সরকারকে দিতে হবে, এজন্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেবেল নামে লিখে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি 12 তারিখে প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার। একজন কাস্টমারকে সেবা দেওয়া হয়ে গেছে। কাকে দেওয়া হয়েছে? মেনশন করা হচ্ছে হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট 20,000 টাকা। বলছে যে একজন ব্যক্তিকে সেবা দেওয়া হয়েছে। কোন ব্যক্তিকে? বলছে যে লোক আগাম অগ্রিম টাকা প্রদান করেছিল, অ্যাডভান্স পেমেন্ট করেছিল, তাকে আমরা 20,000 টাকার সার্ভিস দিয়ে ফেলেছি। এখন এখানে ছিল আনআর্নড সার্ভিস কত? 36,000। ওই লোকটাকে 20,000 টাকা সার্ভিস দিয়ে ফেলেছি। তো আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। সবাই বুঝতে পারতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে 12 তারিখে জাবেদাটা মনে হয় বোঝা গেছে, আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে আসি 14 তারিখে পেইড স্টেট রেভিনিউ। পেইড মানে প্রদান করা। স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট কাদেরকে প্রদান করা হয়েছে? আয়কর আদায় কর্তৃপক্ষকে। আয়কর আদায় কর্তৃপক্ষ যারা, ওদেরকে স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়। ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 31, 2015 20,000 টাকা। 20,000 টাকা প্রদান করা হয়েছে। আসলে কিন্তু ট্যাক্স পেবেল গত বছরের বকেয়া ছিল 20,000 টাকা। ওই টাকাটাই প্রদান করেছি আমরা
14 জানুয়ারি, তাহলে আমরা লিখবো সেল ট্যাক্স পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 14 তারিখ, এই যে সেল ট্যাক্স পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কি সবাই বুঝতে পারছে? এরপরে 20 তারিখ সোল্ড, বিক্রি করা হয়েছে 1000 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট, অন ক্রেডিট, বাকিতে অ্যাট 100 টাকা পার ইউনিট। আচ্ছা 100 টাকা করে 1000 গুণ করলে হয় 1 লাখ টাকা, প্লাস এর সাথে যোগ করতে হবে 10% সেল ট্যাক্স। তাহলে 1 লক্ষের উপরে 10% কত হয়? 10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা পাওয়া যাবে, কিন্তু অন ক্রেডিট মানে বকেয়া, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। দিস নিউ প্রোডাক্ট ইজ সাবজেক্ট টু এ 1 ইয়ার ওয়ারেন্টি। এই নতুন প্রোডাক্টের 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছিল। এখন ওয়ারেন্টি নিয়ে আমাদের ঝামেলা নেই, অ্যাডজাস্টিং করার সময় ওয়ারেন্টি জাবেদা করতে হয়, তো এইটুকু আমাদের বাদ। এখন বিক্রি করলাম, বাকিতে এটা আমরা জাবেদা করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট আর ট্যাক্স পেবল 10,000 টাকা ক্রেডিট। 20 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,10,000 টাকা, সেল ক্রেডিট 1 লক্ষ টাকা, সেল ট্যাক্স পেবল ক্রেডিট 10,000 টাকা। বাস অঙ্ক শেষ। 21 তারিখে বড় ধার করা হয়েছে 50,000 টাকা ফ্রম ইউসিবি ব্যাংকের থেকে অন এ 3 মান্থ 10% নোট 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপরে সই করে 50,000 টাকা ধার করেছি ইউসিবি ব্যাংকের থেকে, জাবেদা হবে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট 50,000 টাকা, আর কিছু না। 21 তারিখ ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট। 25 তারিখে বলা আছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 20,000। 20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে ফর ক্যাশ, নগদে, হুইচ ইনক্লুড, ওর মধ্যে অন্তর্ভুক্ত ছিল 10% সেল ট্যাক্স, মানে ওই যে 5 তারিখের মতো সেম। তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট 20,000, সেল ক্রেডিট আর ট্যাক্স ক্রেডিট 20,000 ভাগ 110 গুণ 100, 20,000 ভাগ 110 গুণ 10, এইভাবে। এই যে ক্যাশ ডেবিট 20,000, সেল ক্রেডিট 20,000 ভাগ 110। এখন 110 দিয়ে ভাগ করলাম কেন? কারণ সেল হচ্ছে 100 আর ট্যাক্স আছে ওই সাথে 10, তাহলে 110% হয়ে গেল, তাই 110 দিয়ে ভাগ করলাম আর 100 দিয়ে গুণ করলাম। আবার এখানে 110 দিয়ে ভাগ করলাম আর 10 দিয়ে গুণ করলাম। এই ক্লিয়ার? আশা করি বুঝতে পারছে সবাই। কি কারো সমস্যা আছে কিনা? 25 নাম্বার আমরা সকলে বুঝতে পারছি। আচ্ছা রিকোয়ারমেন্ট ছিল একটা, আমরা সেটা বুঝতে পারলাম, জাবেদাটা বুঝে ফেলছি। এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি এট জানুয়ারি 31 ফর 1 নম্বর অ্যাডজাস্টিং দ্য আউটস্ট্যান্ডিং নোট পেবল। নোট পেবলের উপরে জাবেদা করতে হবে। এখন নোট পেবলের উপরে আসলে কি জাবেদা? নোট পেবলের উপরে জাবেদা না, জাবেদা হবে নোট পেবলের যে সুদ, এই সুদের অ্যাডজাস্টিং হবে। সুদ কত পার্সেন্ট? 10%। কয় তারিখে ইস্যু করা হয়েছিল? 21 তারিখে। তার মানে জানুয়ারিতে আর মাত্র 10 দিন বাকি ছিল, এই 10 দিনের সুদ হিসাব করতে হবে, কারণ জানুয়ারি 31 তারিখ পর্যন্ত। 21 থেকে 31 কত হয়? 10 দিন। তাহলে 10 দিনের সুদ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট 50,000 গুণ 10% ভাগ 360 দিন গুণ 10 দিন। 50,000 গুণ 10% ভাগ 360 গুণ 10 দিন, 139 টাকা হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 2 নম্বর অ্যাডজাস্টিং এস্টিমেটেড দ্য ওয়ারেন্টি লায়াবিলিটি। ওয়ারেন্টি লায়াবিলিটি দেখাতে হবে। তাহলে ওয়ারেন্টি কত ব্যয় হয়েছে সেটা বলছে, অ্যাজুমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 10% অফ সেল। বিক্রয় হয়েছিল নতুন প্রোডাক্ট 1 লাখ, ওই 1 লাখের উপর 10% ওয়ারেন্টি এক্সপেন্সেস অফ দ্য নিউ প্রোডাক্ট। তাহলে আমরা ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট, ওয়ারেন্টি পেবল ক্রেডিট জাবেদাটা দেখে আসি। 1 লক্ষের উপরে 10% 10,000 টাকা, ওয়ারেন্টি পেবল ক্রেডিট 10,000 টাকা। কি সবাই বুঝতে পারছি? আমাদের কমপ্লিট। তাহলে পরের অঙ্কটা দেখি। এখানে অ্যাকাউন্ট পেবল আছে, সেল ট্যাক্স পেবল আছে, আনআর্ন আছে, সেম একই রকম অঙ্ক। এখানে কয়টা এন্ট্রি দেওয়া আছে, এন্ট্রি গুলো আবার সব একই রকম। এখানে রিকোয়ারমেন্ট 3টা আছে, আগে কয়টা ছিল? 2টা ছিল, এ আর বি, আর এখানে এ তো আছেই, বি তো আছেই, সেম রিকোয়ারমেন্ট। আর সি এইটা হলো ও বাড়তি রিকোয়ারমেন্ট, আমি এটা দেখাবো। বাড়তি রিকোয়ারমেন্টটা বলা হচ্ছে প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট এট 31 ডিসেম্বর 2016 অ্যাজুমিং নো চেঞ্জ ইন অ্যাকাউন্ট পেবল। ব্যালেন্স শিট দেখাতে হবে যেখানে অ্যাকাউন্ট পেবলের কোনো চেঞ্জ হবে না।
আচ্ছা, এখন ব্যালেন্স শিট দেখানোর সময় এগুলো সব লিখতে হবে। অ্যাকাউন্ট পেবেল ৮২,০০০, ট্যাক্স পেবেল ১৭ লিখবো না, আমরা ট্যাক্স পেবেল জাবেদা থেকে নেব। আনআর্ন এটা ২৬,০০০ টাকা, এর মধ্যে হ্যাজ বিন আর্ন হয়ে গেছে ১৬,০০০ টাকা, তাহলে আর ১০,০০০ আছে। আমি একটু ব্যালেন্স শিটটা দেখাই, সকলে একটু দেখি। এই যে ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট পেবেল ইনটেক অবস্থায় ৮২,০০০ আছে। এখন ট্যাক্স পেবেল ১৭,০০০ ছিল, ওটা আবার পরিশোধ হয়ে গেছে ১৭,০০০, তাহলে কাটাকাটি প্লাস মাইনাস। আর বাকিতে বাড়তি তিনটা, এই তিনটা আমি একটু দেখাবো আবেদার ভিতরে। এখানে প্রথম ভ্যাট পেবেল ক্যারি কত হয়েছে ৪১২৮ টাকা। এরপরে ভ্যাট পেবেল এখানে ক্যারিড হয়েছে কত ৪৫০০ টাকা। এরপরে ভ্যাট পেবেল ক্যারিড হয়েছে এখানে কত ৬৬০৬ টাকা। মনে হয় ক্লিয়ার? এই তিনটা আমরা যোগ করে ব্যালেন্স শিটে দিয়ে দিলাম, এই হলো ভ্যাট পেবেল। আচ্ছা, এরপরে বলছে আনআর্ন সার্ভিস আগে ছিল ২৬, এখান থেকে ১৬,০০০ টাকা হ্যাজ বিন আর্ন হয়ে যাওয়ার পরে ১০,০০০ টাকা আনআর্ন আছে। এরপরে সে নোট পেবেল ধার করেছি ৪০,০০০ টাকা, এটা পেলাম কোথায় জাবেদার মধ্যে থেকে নিচ্ছি, এখান থেকে বললে হবে, এই যে ৪০,০০০ টাকা পুরো ধার করেছিলাম। আচ্ছা, এছাড়া আর দায় আছে, এখানে একটা ইন্টারেস্ট পেবেল আর এখানে একটা ওয়ারেন্টি পেবেল। তাহলে পেবেল হলো ১১১ টাকা ১১ পয়সা, ওয়ারেন্টি পেবেল ৬,০০০ টাকা, বাস ১১১ আর ৬,০০০ যোগ করলাম, সব মিলায়ে লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করবে ব্যালেন্স শিটে তাহলে মিললো কই? আসলে এখানে মিলামিলির কোনো সিস্টেম নেই। মিলে কোন সময়? যখন অ্যাসেট এবং লাইবিলিটি সমান দেওয়া থাকে তখন মিলবে। কিন্তু এটাতে বলছে লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট, শুধুমাত্র ব্যালেন্স শিটের একটা অংশ পার্টটাই এর লেখা আছে পার্টাইল ব্যালেন্স শিট। কি ক্লিয়ার সবাই? তাহলে আমরা বুঝতে পারলাম ১ নম্বর ফরম্যাট থেকে তিনটা প্রশ্ন হবে। একটা হলো জাবেদা, ২ নম্বর হলো অ্যাডজাস্টিং, ৩ নম্বর হলো ব্যালেন্স শিট। আর এইগুলি মূলত সব অঙ্কে একই রকম, সেম কথা। রিকোয়ারমেন্ট অংশ কমাই দিতে পারি, কিন্তু তিনটের বেশি আর বাড়াই দিতে পারবে না। এই যে এখানে দুটো রিকোয়ারমেন্ট আছে। সজীব কিছু বলতে চাই? স্যার হ্যাঁ বলেন। তাহলে আমি দেখছি সজীব মনে হয় কিছু বলবে বলে এরকম টার্গেট নিচ্ছিল, তা বললো না কিছু। না স্যার, আমি হচ্ছে পারে বিদ্যুৎ ছিল না আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার আসলাম তাই। স্যার তো একদিন এরকম দেখা যাচ্ছে নতুন আসছে। হ্যাঁ, দেবনাথ কিছু স্যার। বলছে না কেন? দেবনাথ স্যার বুঝতেছি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তাহলে দেবনাথ বুঝতেছে। আমরা তাহলে কি ১ নম্বর ফরম্যাটের যে অঙ্কগুলো আছে আজকে এই পর্যন্ত থাকবে ১১টা? স্যার ওই অঙ্কগুলো দেখবেন, কিন্তু স্যার উইদাউট হ্যাঁ, প্রিভিয়াস ব্যালেন্স। উইদাউট প্রিভিয়াস দেখাবো? না জি স্যার, স্যার, দেখান। ওগুলা সব একই নিয়ম স্যার। একই নিয়ম, কিন্তু সবাই তো রাজি হচ্ছে না। এখন আজকে একটা দেখুন নাকি, কি মনে হয় দেখা দিলে হবে? আচ্ছা, আজকে একটা দিলে ভালো হয়, এগুলো তো আগেরই ছিল, তাই নতুন হ্যাঁ, করে দেখা দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে দেখাই দিই। উইদাউট প্রিভিয়াস ব্যালেন্স মানে এখানে মূলত আসলে একই রকম সেম, ওই পূর্বের যে ব্যালেন্সটা ওই ব্যালেন্সটা থাকবে না, আর সব থাকবে। এর মধ্যে লিমা লিমিটেড রিসিভ ১ লক্ষ ফ্রম ঢাকা ব্যাংক অন এ 4 মান্থ নোট পেমেন্ট। 4 মাসের একটা নোট ইস্যু করা হয়েছিল ১ লাখ টাকা, ইন্টারেস্ট অন 1 মার্চ, মার্চ মাসের ১ তারিখে ইন্টারেস্ট প্রদান করা হবে। দ্য কোম্পানি প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেমি অ্যানুয়ালি, প্রতি বছরে 2 বার করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে, শোয়িং দ্য জার্নাল এন্ট্রি ফর দিস ট্রানজাকশন। এই এন্ট্রিটা এটা জার্নাল করে দেখো। তাহলে প্রথমে ক্যারি ডেবিট আর নোট পেবেল ক্যারিড ১ লাখ টাকা। এখন ১ লাখ টাকা আমাদের ১/৩ মার্চের ১ তারিখে। এখন বলছে কি প্রতি বছরে 2 বার করে সুদ হয়, তাহলে আমরা জানি সুদ হবে ৩০শে জুন আর ৩১শে ডিসেম্বর। ৩০শে জুন পর্যন্ত, মার্চের থেকে জুন পর্যন্ত কয় মাস হয়? তো মার্চের যদি ১ তারিখ হয় তাহলে মার্চ এপ্রিল মে জুন ৪ মাস হয়ে যায়। এই ৪ মাসের ইন্টারেস্ট ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট কয় টাকার উপরে? ১ লাখের উপরে। কত পার্সেন্ট? 10%। ১ লাখ গুণ 10% ভাগ 12 মাস গুণ 4 মাস, তাতে আসে ৩৩৩৩ টাকা, এটাই ইন্টারেস্ট। এরপরে ডিসেম্বর, সরি এখানে আরেকটা আছে, তো জুলাই মাসের ১ তারিখে প্রদান করতে হবে। তাহলে নোট পেবেল ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ডেবিট এবং
ক্যাশ ক্রেডিট। ও শুধুমাত্র তো ডিসেম্বরে তো যার কথা বলিনি, শুধুমাত্র একটা পার্টি দেখা দেবে, কারণ 4 মাস মেয়াদি নোট, অর্থাৎ 4 মাসই আমাদের সুদ হয়েছে। তো 4 মাস পার হয়ে যাওয়ার পরে 1 জুলাইতে আমরা পরিশোধ করলাম নোট পেবেল ডেবিট, ইন্টারেস্ট পেবেল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, দুটো মিলাই হলো 1,03,333 টাকা 33 পয়সা। বাস অঙ্ক শেষ। আচ্ছা, এটা ছোট একটা অঙ্ক ছিল, এটাও এরকম ছোট, এটা করা যাবে। ওই একই কথা, অ্যাকাউন্ট রিসিভেবল। আমি একটা প্রিভিয়াসের বড় অঙ্ক দেখা, এই যেটা বলছে গ্রিন ড্রিম কোম্পানি সাইন এ 1 লক্ষ টাকার নোট, 6 মাস মেয়াদি, 10% ইন্টারেস্ট। এখন বলছে বিং নোট পেবেল টু সিটি ব্যাংক এন্ড রিসিভ টাকা 1 লক্ষ। হ্যাঁ, একটা 1 লক্ষ টাকার নোটে আমরা সাইন করে নোট ইস্যু করলে টাকা পেয়েছি কত? 1 লক্ষ পেয়েছি। তাহলে ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট, 1 লক্ষ টাকা, আর কিছুই না। পরে বলছে 10 তারিখে ক্যাশ রেজিস্টার সেলস টোটাল 44,000 টাকা। ক্যাশ রেজিস্টার বলছে মোট আমাদের বিক্রি হয়েছে 44,000 টাকা, হুইচ ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 10% সেল ট্যাক্স। তাহলে আমরা এভাবে লিখবো ক্যাশ ডেবিট 44,000 টাকা। আচ্ছা, এবার সেল ক্রেডিট 44,000 ভাগ 110 গুণ 100, তাহলে সেল হলো 100 আর ট্যাক্স হলো 10, তাহলে 110 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, বাস এটা হলো সেল এবং ট্যাক্স পেবেল, আগের মতো সেম। 10 তারিখের পরে 28 তারিখে the payroll মানে বেতন মজুরি for the month of consist of sale salary 40,000, অফিস স্যালারি 30,000। তাহলে অফিস স্যালারি 30 আর 40 70,000 টাকা বেতন দেওয়া হয়েছে, বেতন পাবে কর্মচারীরা। all wages are subject to 8% FICA tax, a total of 9,000 টাকা ফেডারেল এমপ্লয়মেন্ট ট্যাক্স উইথেল এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। the salary paid on মার্চ 1, মার্চ মাসে যেই দেওয়া হবে, এখন তো আমরা ফেব্রুয়ারিতে আছি তাই না, তাহলে যাবে দেওয়া হবে কোম্পানির পক্ষে 70,000 টাকা পেরোল ডেবিট। এই যে লিখলাম সেল স্যালারি ডেবিট, অফিস স্যালারি ডেবিট 40 আর 30 70, এফআইসিএ 70 এর উপরে 8% 5600 টাকা, ফেডারেল এমপ্লয়মেন্ট ট্যাক্স সরাসরি দেওয়া ছিল 9,000 টাকা। 70,000 এর থেকে 5600 9,000 বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে 55,400, এটাই হলো স্যালারি পেবেল। ক্লিয়ার? আসলে কোম্পানিগুলো যখন কর্মচারী খাটায়, তো সরকার কিন্তু প্রত্যেক কর্মচারীর কাছ থেকে ট্যাক্স কেটে নেয়, এফআইসিএ কেটে নেয়, ফেডারেল ইনকাম ট্যাক্স কেটে নেয়, এগুলো আর কি। তাই কেটে নিয়ে সরকারের মানে কর্মচারীদের কাছ থেকে কেটে নেবে কোম্পানি কেটে নিয়ে এই টাকাটা আবার সরকারকে জমা দিয়ে দেবে সরকারের কাছে, আর কোম্পানি কর্মচারীদেরকে দেবে অনলি 56,000 এই 55,400, অথচ 70,000 টাকা কিন্তু পাইতো তারা। আচ্ছা, ভালো কথা, আমাদের জাবেদা শেষ। এবার 28, আমাদের কিন্তু ডিউরেশন শেষ হয়ে গেছে, যে কোনো মতে বন্ধ হতে পারে, এটা শেষ করি তাড়াতাড়ি। দ্য কোম্পানি ডেভেলপ দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডাটা। 3টে অ্যাডজাস্টমেন্ট ডাটা আছে। প্রথম 1 নাম্বার ইন্টারেস্ট এক্সপেন্সেস 833 টাকা হ্যাজ বিন ইনকার্ড অন দ্য নোট, নোটের উপরে সুদ হয়েছে 833 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 833 টাকা, এই যে অ্যাডজাস্টিং। ক্লিয়ার? 2 নম্বর অ্যাডজাস্টিং বলছে employer payroll tax 8% FICA tax, 5.4% state unemployment tax and 0.80% federal unemployment tax, বেকার ভাতা। এখন কর্মচারীদের কাছ থেকে যেমন সরকার কেটে নেয় ট্যাক্স, আবার ঠিক কোম্পানির কাছ থেকেও নেয়। তাহলে কোম্পানির কাছ থেকে 3টা উৎস থেকে নিচ্ছে, 8% FICA আর 5.4% আনএমপ্লয়মেন্ট আর 0.8% ফেডারেল আনএমপ্লয়মেন্ট। এই 3টা অ্যাডজাস্টিং করতে হবে। পেরোল ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, ওটা টাকা বসাবো না। এফআইসিএ 8% 70 এর উপরে, ফেডারেল আনএমপ্লয়মেন্ট 0.8% 70,000 এর উপরে, আর স্টেট আনএমপ্লয়মেন্ট 70,000 এর উপরে 5.4%। এই সব মিলে যোগ করে 9,940 টাকা। ক্লিয়ার? আরেকটা বাকি আছে, সাম সেল ওয়ার মেড আন্ডার ওয়ারেন্টি, ওয়ারেন্টির আন্ডারে কিছু বিক্রি করা হয়েছিল। of the units sold under warranty 500 unit were expected to become defective, ওর মধ্যে 500 ইউনিট নষ্ট হয়ে গেছে, ডিফেক্টিভ দেখা দিয়েছে। প্রত্যেকটা ইউনিটের জন্য রিপেয়ার কস্ট এস্টিমেটেড 100 টাকা পার ইউনিট। তাহলে 500 গুণন 100 মানে 50,000। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্সে ডেবিট, ওয়ারেন্টি পেবেল ক্রেডিট 50,000 টাকা। কি ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পারছে সবাই।
আচ্ছা, কি লিখতেছে দাগ দিয়ে? ওকে লিখতেছে নাকি? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই হচ্ছে প্রিভিয়াস ব্যালেন্স যদি না থাকে উইদাউট ব্যালেন্সের এই কাজ। আর কোনো কাজ নেই, সব অঙ্ক একই রকম। তাহলে দুইটা ফরম্যাট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা 9 নম্বর অধ্যায় শেষ করে ফেললাম নাকি? শেষ 9 নম্বর অধ্যায়, আর কিছু বাকি নেই। এখন বাসায় দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে বলতে হবে, সেটা দেখায় আমরা 10 নম্বর অধ্যায়তে চলে যাব। আর যদি সমস্যা না থাকে তাহলে সরাসরি 10 নম্বর অধ্যায় শুরু করে দেব। আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। নো মোর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলেই হোমওয়ার্ক কমপ্লিট করে তাই গ্রুপে পোস্ট করার চেষ্টা করতে হবে, যে আগে পোস্ট করবে সে ফার্স্ট হবে।